জি, আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া থেকে আমি ইলিয়াস হোসেন বলছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা এই এখন যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আর যারা কিছুক্ষণের মধ্যে লাইভটিতে যুক্ত হবেন তাদেরকেও, এবং পরবর্তীতে লাইভ শেষ হওয়ার পরে যারা লাইভটি দেখবেন আপনাদের উভয়কে জানিয়ে রাখছি অগ্রিম শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত রয়েছেন, আমরা ফেসবুক পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের প্রতি সপ্তাহের যে ধারাবাহিক অনুষ্ঠানটি প্রবাসী প্রবাস যাত্রা নিয়ে আমরা ধারাবাহিক বিভিন্ন দেশ নিয়ে আলোচনা করে থাকি। তো আপনারা অবশ্যই জেনে গেছেন যে আজকে আমাদের আলোচনার দেশ হলো ইউরোপের এক সেনজনভুক্ত উন্নত একটি দেশ জার্মান। আর সে জার্মান দেশে আমাদের একজন প্রবাসী বাংলাদেশি ভাইকে আমরা আজকে আমাদের অতিথি সিটে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয়, সবার সকলের প্রিয় মুখ, জনাব কামরুজ্জামান শামীম ভাই। আমরা আমাদের অতিথির সঙ্গে পরিচিত করে দেওয়ার মধ্যে তার আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, তা হচ্ছে হলো আপনারা আমাদের এই লাইভটি যারা সংযুক্ত হয়েছেন অথবা যারা পরবর্তীতে সংযুক্ত হবেন অথবা লাইভটি শেষ হওয়ার পরে যারা দেখবেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটা বিনীত অনুরোধ, তা হচ্ছে হলো আপনারা আমাদের এই লাইভটি শেয়ার করে দিয়ে অন্যকে জানার এবং বোঝার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুযোগ করে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা ধারাবাহিক আলোচনা পর্বে চলে যাব। এখন আমরা আমাদের সম্মানিত অতিথির সঙ্গে পরিচিত হব। আপনারা নিশ্চয় জানেন যে আজকে আমাদের আলোচনার মূল বিষয় বা মূল আলোচনার বিষয় হচ্ছিল জার্মান নিয়ে, অর্থাৎ ইউরোপের সেনজনভুক্ত দেশে কিভাবে যাওয়া যায়, ভিসা পদ্ধতি কি সিস্টেম, সেখানে থাকা খাওয়াই বা খরচ কেমন, সেখানে বেতন কাঠামো কেমন, জীবনযাত্রার মান কেমন, এবং সেখানে নাগরিকত্ব পাওয়া যায় কিনা, এ টু জেড সম্পর্কে আমরা আমাদের সম্মানিত অতিথির সঙ্গে আলোচনা করব। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমি আমার ফেসবুক পোস্টে আমাদের আজকের অনুষ্ঠানে একটা লিংক দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে সরাসরি যদি আমাদের সম্মানিত অতিথির থেকে কোনো প্রশ্ন করে জানতে চান, তাহলে সেই লিংকে প্রবেশ করলে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। আর যদি যুক্ত হতে কোনো রকম সমস্যা বোধ করেন অথবা কঠিন মনে করেন, তাহলে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত অথবা প্রশ্ন, যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত, যে কোনো কিছু আপনারা জানিয়ে রাখতে পারেন। জানালে যদি জানিয়ে রাখেন তাহলে আমরা প্রশ্নোত্তর পর্বে আমরা ইনশাল্লাহ সে কমেন্ট গুলো দেখে দেখে আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করব। এখন আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে চলে যাব। জি শামীম ভাই, কেমন আছেন? ধন্যবাদ ইলিয়াস ভাই, উম, আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে সবাইকে সালাম দিয়ে শুরু করছি, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানটি যারা এখন শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন বা দেখবেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। জি শামীম ভাই, আমরা সর্বপ্রথম যে বিষয়টা জানতে চাইবো, যেহেতু আপনি জার্মানিতে দীর্ঘদিন বসবাস করছেন এবং আপনি নিউ নিউজ নিউ এশিয়া এশিয়া 24 এর একজন প্রতিনিধি, আমরা অবশ্যই জানতে পেরেছি। তো অবশ্যই আপনার ভান্ডারে, আপনার অভিজ্ঞতায় যে প্রশ্নগুলো আমরা করতে যাব, আপনার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে। আমাদের যে সমস্ত দর্শক শ্রোতাবৃন্দ বা আমাদের যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা জার্মানে যেতে চায়, আমরা আজকে আপনার সঙ্গে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে, আমাদের দর্শকবৃন্দের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি শত ব্যস্ততার মাঝেও আজকে আপনার ছুটির দিন, সে ছুটির ঘোরাঘুরিটা, আমরা জানি যে প্রবাসীরা সামান্য একটু ছুটি পেলেই তারা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে। তো সেই সেই ছোটাছুটিটা বাদ দিয়ে আজকে আপনি আমাদের সঙ্গে সময় দিচ্ছেন, এর জন্য দর্শকদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকেও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যেটা বলতে চাচ্ছি, প্রথমে যে প্রশ্নটা। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ, তারাও সময় দিয়ে অনুষ্ঠানটা শুনবে, এর জন্য তাদেরকেও ধন্যবাদ। জি জি ভাই, জি। তো প্রথমে যে বিষয়টা জানতে চাচ্ছি আপনার কাছে, আপনি জার্মানের কোন শহরে বসবাস করেন ভাইজান, শ্যাম ভাই? আহ, আমি জার্মানির মূলত বার্লিনে বসবাস করি। এর আগে আমি অন্য শহরে ছিলাম, বর্তমানে আমি বার্লিনে বসবাস করি। আচ্ছা আচ্ছা। তো ভাই, জার্মানে প্রথমে যে কমন প্রশ্নটা, জার্মানে যাওয়ার উপায়টা কি মূলত আমাদের বাংলাদেশি ভাইদের জন্য? সহজ কোন ভিসাগুলো রয়েছে, যেই ভিসাগুলোর মাধ্যমে বা কোন যোগ্যতা অর্জন করলে আমি জার্মান যেতে পারবো? অধিকাংশ ভাইয়েরা আমাদেরকে এই প্রশ্ন করেন। তো প্রথমে আপনাকে এই প্রশ্ন দিয়ে শুরু করি যে জার্মান যেতে গেলে আমি কোন ভিসায় যেতে পারবো?
বা কিভাবে যেতে পারবো, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করে সহজভাবে জানাতেন। আসলে বাংলাদেশ থেকে জার্মানিতে আসার জন্য অনেকগুলি পদ্ধতি আছে, অনেকগুলো সিস্টেম আছে। তো এর মধ্যে প্রথমে আগে আমাদেরকে চিন্তা করতে হবে এইভাবে যে আমি কি একজন শ্রমিক হিসাবে যাব না আমি কি স্টুডেন্ট হিসাবে যাব। তো যারা লেখাপড়া করছে রাইট। তারা তো সাধারণত লেখাপড়ার ভিসাতেই আসবে বা আসতে পারে। জি, জি, আর যাদের লেখাপড়া শেষ হয়ে গেছে বা লেখাপড়ায় আসলে অতটা ভালো না, নিজের উপর কনফিডেন্স কম, তাদের জন্য জি, ওয়ার্ক ভিসা বা জার্মানির গভর্নমেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম চালু করে। তো গত জি, জি, ২০২৪ সাল থেকে একটি নতুন প্রোগ্রাম চালু করছে। তো জি, সেটা হচ্ছে যে অপরচুনিটি কার্ড জব বা অপরচুনিটি কার্ড। এটাকে জি, জব অপরচুনিটি কার্ড। তো এটা বাংলায় জি, যদি জি, আমরা বলি যে একটা সুযোগ। তো জি, এর এর আগেও জার্মানিতে অন্য আরো একাধিক ভিসা ক্যাটাগরি আছে, যার মধ্যে আপনার আউসবিল্ডিং একটা আছে যেটাকে আমরা ডিপ্লোমা বলি, হ্যাঁ? জি, আউসবিল্ডিং। জি, এছাড়াও আপনার জব সিকার ভিসা আছে যেটা চাকরি খোঁজার ভিসা। যে এখানে ওই এসে জি, জি, তারপরে জি, চাকরিটা খুঁজবেন। তো জি, জি, এছাড়া তো আরো মানে এই ৩-৪ টা মোটামুটি আপনার কি বলে পপুলার ভিসা ক্যাটাগরি। এর বাইরেও আরো একাধিক অনেক ভিসা ক্যাটাগরি আছে। জি, জি, জি। তো জব অপরচুনিটি ভিসা যেহেতু এখন পপুলার ভিসা তো সম্ভবত স্টুডেন্ট ভিসাটা আর জব অপরচুনিটি ভিসা বা জব সার্চিং ভিসা যেটাকে আমরা যেটা বলি। তাহলে আমরা জব অপরচুনিটি ভিসাটা কিভাবে পেতে পারি বা কি কি যোগ্যতা লাগে এই জব অপরচুনিটি ভিসা যেতে হলে? একটু সহজ করে যদি বলতেন। হ্যাঁ, ইলিয়াস ভাই যেটা বলছিলেন আপনি যে অপরচুনিটি কার্ড বা আপনার চান্সে কার্ড বলে এখানে, মানে সুযোগ জি, জি, একটা। যে এই যে প্রোগ্রামটা ২০২৪ সাল থেকে আহ, জার্মানির গভর্নমেন্ট শুরু করছে। তো এটার হচ্ছে জি, যে জি, আপনার আমাদের আগে যে ভাইয়েরা এখানে আসছে জি, আপনার হাউস বিল্ডিং ভিসা অথবা জব সিকার ভিসা, এই জি, এই নতুন ক্যাটাগরিটা এটার মতোই কিছুটা, এটার মতোই, জাস্ট দুই একটা জায়গায় একটু পার্থক্য আছে। তো জি, জি। হাউস বিল্ডিং ক্যাটাগরি যেটা সেটা তো হয়তো পরে আলাপ করব। তো জব আপনার যেটার কথা বলতেছিলাম যে জব চান্সে সার্চিং বা কার্ড জব বা অপরচুনিটি কার্ড। জি, চান্সে কার্ড। জি, না, আপনারা যে ভাষায় ব্যবহার সার্চিংটা করেন। একটা, ও জব আচ্ছা, আচ্ছা। সিকার যেটা সেটা হচ্ছে জব সার্চিং, মানে জব হ্যাঁ, হ্যাঁ, খোঁজার বিষয়। আর হ্যাঁ, আরেকটা যেটা নতুন ছাড়ছে ২০২৪ সাল থেকে সেটা হচ্ছে যে আপনার হ্যাঁ, অপরচুনিটি কার্ড, মানে একটা হ্যাঁ, হ্যাঁ, সুযোগ। জি, তো এই অপরচুনিটি কার্ডের জন্য আপনার বাংলাদেশ থেকে যারা আসতে চায় বা আসছে অলরেডি তাদের জি, যদি আমি প্রথম থেকেই বলতে চাই যে আসলে ধরেন যে আপনি মানে বাংলাদেশের বাইরে কোথাও যেতে গেলে তো আপনার প্রথমেই আপনার পাসপোর্ট লাগবেই। জি, 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 তো এরপরে যদি পাসপোর্টের পরে যদি অন্য কিছু লাগে, ধরেন যে আপনার আবেদন ফর্ম লাগে, ছবি লাগে, একটা জি, সিভি জি, লাগে, কভার লেটার লাগে, হ্যাঁ? জি, জি, শিক্ষাগত যোগ্যতার সনদ লাগে, অভিজ্ঞতার জি, সনদ লাগে। তো চান্সি কার্ডের ক্ষেত্রে ভাষা সনদ, মানে ভাষাটাও লাগে কিন্তু এটা কম্পালসারি করে নাই গভর্নমেন্ট। জি, জি, তো এর জি। আগে যে ভিসাগুলি ছিল, আপনি কি আমার কথা বুঝতে পারছেন বা দর্শকরা কি হ্যাঁ, 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 আমার হ্যাঁ, কথা স্পষ্ট? হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। আর তো আমি যেটা দর্শকদের থেকে একটু জানতে চাচ্ছি যে শুধু দর্শক মন্ডলী আমাদের কথা এবং আমাদের ক্যামেরা বা আমাদের দেখা যাচ্ছে কিনা, প্লাস হচ্ছে আমাদের কথাগুলো ক্লিয়ার আসছে কিনা, যে কেউ যদি একজন আমাদেরকে কমেন্ট বক্সে জানাতেন আমরা খুবই উপকৃত হতাম। যে কেউ একজন আমাদেরকে জানান যে আমাদের কথাগুলো ক্লিয়ার আছে কিনা, আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। জি, আপনি বলুন। জি ভাই। যেটা বলছিলাম, তো জি, এই চান্সে কার্ড বা অপরচুনিটি কার্ড যেটা আছে সেটার ক্ষেত্রে জার্মান যে ভাষা শিক্ষা সেইটা কম্পালসারি না। তো জি, এখানে জার্মান ভাষা শিক্ষার যে ইয়েটা লেভেলটা সেখানে A1 হলেই চলে। অথবা যদি জি, জি, কারো A1 না থাকে সেক্ষেত্রে ইংরেজি লেভেল দিয়েও সে করতে পারবে। ইংরেজি B1 লেভেল লাগে এটা। জি, অথবা যদি কারো IELTS থাকে ওকে বেটার সেটা। তো এর বাইরে ধরেন যে আপনার ব্লক অ্যাকাউন্ট বলে বা কিছু টাকা গচ্ছিত রাখতে হয়, যে জি, সে জি, যে এখানে আসবে, আসার পরে তো চাকরি খুঁজবে। জব অপরচুনিটিটাও কিছুটা আপনার আহ, কি বলে জব সিকারের মতন, মানে চাকরি জি, খোঁজার জি, জি, ভিসার মতন, মানে সবগুলি ভিসাই মোটামুটি জি, সিমিলার। কোনোটায় জাস্ট জি, ভাষা আপনার কম্পালসারি, কোনোটায় ভাষা কম্পালসারি না, এই হচ্ছে পার্থক্য। জি, জি।
তো যেটা জি বলছিলাম, এরপরে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স তো আপনার লাগবেই, যে আপনি অপরাধী কিনা। তারপরে জি আপনার জি ভিসা ফি আছে ৮০ ইউরোর মতন, সেটা লাগবে। আর জি ব্লক জি অ্যাকাউন্টের যেটা বলছিলাম আমি, যে জি জার্মানিতে ধরেন একজন লোকের, একজন বসবাস করতে যদি চায় কেউ, তো তাদের জি নর্মাল নর্মাল মানে মিনিমাম ১০০০ ইউরোর মতন খরচ হয়। তো জি জি এইটাই ধরেন আপনি ১২ মাসের প্রথমে ভিসা দেয়, তো এই ১২ মাসের আর আপনার ব্লক শামীম ভাই, আমি অ্যাকাউন্টের আমি আপনাকে আরেকটু এখানে থামাই। শুধু দর্শক বন্ধু, আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের কথাগুলো সাউন্ড গুলো ঠিক আছে কিনা যে কেউ একজন আমাদেরকে কমেন্ট করে একটু জানিয়ে দিন। জি শামীম ভাই বলুন। যেটা বলছিলাম ব্লক অ্যাকাউন্টের কথা, তো এখানে জি সরকার নির্ধারিত যে একটা আছে, অ্যামাউন্ট দেওয়া আছে জি ১,০২৭ ইউরো। তো জি ১২ মাসের জন্য যদি গভর্নমেন্ট ভিসা দেয়, তো তার আগে এই ১২ মাসের খরচটা তার জার্মান গভর্নমেন্টের কাছে জমা রাখতে হয়, যেটাকে আমরা ব্লক জি অ্যাকাউন্ট বলি বা ব্লক মানি বলি। তো এই জি টাকাটা টোটালি ফিক্সড করে রাখতে হয়। সে এইখানে আসার পরে ইনকেস সে যদি জি। চাকরি না পায়, তো এইখান থেকে সে এই টাকাটা তুলে তুলে খরচ করবে। আচ্ছা তার আচ্ছা আচ্ছা। টাকাটা তারই থেকে যাবে, কিন্তু জাস্ট টাকাটা জি সে আসার আগেই এটা জমা আমাদের জমা করবে। আমাদের আমাদের মহসিন রেজা পাখি আঙ্কেল আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন যে আমাদের সাউন্ডটা ঠিক আছে। জি বলুন এবার। যেটা বলছিলাম ইলিয়াস ভাই, জি দর্শকদের উদ্দেশ্যে, যে ব্লক অ্যাকাউন্ট এখানে উম, পার্থক্য হয়, বছর বছরে এটা চেঞ্জ করে ১০-২০ ইউরোর মতন চেঞ্জ হয়। তো সর্বশেষ যেটা ছিল ১,০২৭ ইউরো প্রত্যেক মাসের জন্য। জি তো সেক্ষেত্রে জি জি ১২ মাসের জন্য আপনার প্রায় ১২,০০০ ইউরোর মতন আপনার ব্লক অ্যাকাউন্টে রাখতে হয়। যে যদি এই জি জি জব কি বলে যে আপনার অপরচুনিটি কার্ড ভিসায় কেউ আবেদন করতে জি জি চান। জি তো এরপরে হচ্ছে যে তবে আপনার যেটা ডিপ্লোমা বা হাউস বিল্ডিং ভিসা আছে, বা জি স্টুডেন্ট ভিসা আছে, আপনি জানেন হয়তো যে স্টুডেন্ট ভিসার কথা হয়তো পরে আলাপ করবো, যে এটা জি জি প্রায় ১.৫ বছর আগে থেকে এটার জন্য প্রিপারেশন নিতে হয়। তো জি জি অপরচুনিটি কার্ড যেটা, এটা মোটামুটি ৬ মাস আগের থেকে প্রিপারেশন নিলেই এটা উম, মানে পসিবল, সম্ভব এটা। জব অপরচুনিটি কার্ড ভিসার জন্য কতদিন আগে থেকে মানে সিদ্ধান্ত নিয়ে বা কাজ শুরু করতে হবে মিনিমাম? এটা এটা মূলত আহ, নির্ভর করে যে ব্যক্তি ক্যান্ডিডেট, যে আবেদনকারী, তার জি জি কনফিডেন্সের উপর। তারপরে মূলত হুম এটার যে আপনার অ্যাপয়েন্ট ডেট আছে, সেই ডেটকে জি কেন্দ্র জি করে কেউ যদি ৬ মাস আগের থেকে প্রিপারেশন নেয় যে হ্যাঁ আমি অপরচুনিটি জি কার্ড জি যে ভিসা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আমি আবেদন করব। তো সেই জি 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 আবেদন করার জন্য সে কিন্তু অপরচুনিটি কার্ডের একটা ওয়েবসাইট আছে, সেই হুম ওয়েবসাইটে হুম হুম। যে সে বিস্তারিত দেখে আসতে পারবে। ১ নাম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ২ নাম্বার জি জি হলো জার্মানির যে গভর্নমেন্টের যে আপনার অথরাইজড একটা কি বলে যে জি আপনার ওয়েবসাইট আছে, মেক ইট জি ইন জার্মানি। তো সেখানে জি যেও সে তার যোগ্যতা যাচাই করতে পারবে, সে এলিজেবল কিনা, সে আবেদন করার জি যোগ্যতা রাখে কিনা, সে আবেদন জি করতে পারবে কিনা, এখানে যেও সে দেখে আসতে পারবে। তো জি জি দর্শকদের জি উদ্দেশ্যে চাইলে আমি এগুলো কমেন্ট বক্সে দিয়ে রাখবো, যাতে জি জি জি। পরবর্তীতে তারা এটা দেখে সহজে যাচাই করতে জানতে পারে, পারেন। জি জি জি। সহজে তার জানতে মানে পারে। এখন এই জব জব অপরচুনিটি কার্ড এটা কি যে কেউ অ্যাপ্লাই করতে পারবে নাকি এর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে? একাডেমিক শিক্ষাগত হ্যাঁ, যোগ্যতা? এটা এটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে। ন্যূনতম এইচএসসি পাস, আমরা বাংলাদেশে যেটাকে জি জি ইন্টারমিডিয়েট বলি, উচ্চ মাধ্যমিক। তো জি ন্যূনতম জি জি এইচএসসি পাস লাগবে। আর যদি বেশি জি হয়, অনার্স মাস্টার্স হয়, সেটা ভালো, বেটার। জি জি। আর বয়স সীমাটা এখানে সর্বোচ্চ ৩৫, সর্বনিম্ন ১৮, 35। জি জি। 35 সর্বোচ্চ। হুম, মানে ৩৫ বছরের যারা আছে তারা আবেদন করতে পারবে ৩৫ বছর পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তার মানে 18 থেকে 35 বছর এর মধ্যে যে যে সমস্ত যাদের বয়স তারাই আবেদনটা করতে পারবে, তাই তো? জি, এক্সাক্ট। তাতে জব অপরচুনিটি কার্ডের জন্য একজন প্রার্থীর কতদিন সময় লাগতে পারে? টোটাল প্রসেসিংটা আপনার জানা আছে? হ্যাঁ, টোটাল প্রসেসিংটা আপনি যদি বলেন, যে কেউ যদি প্রাথমিকভাবে মনস্থির করে যে আমি জব অপরচুনিটি কার্ড ভিসায় আমি ট্রাই করব, তো সেক্ষেত্রে জি প্রথমেই উম, তার ধরেন যে কাগজপত্রগুলো তৈরি করতে হবে সেইভাবে, যে ওয়েবসাইটে যায় জি সে দেখবে যে কি কি চেকলিস্টে কি কি কাগজপত্র লাগবে, কি কি যোগ্যতা লাগবে। তো জি প্রথমেই জি সেগুলিকে আগে একটা চেকলিস্ট বের করে
সে সেগুলো প্রিপারেশন করবে। প্রিপারেশন করলে সে যদি এলিজেবল হয়, সে যদি মনে করে যে হ্যাঁ, যে যোগ্যতা চাইছি সেগুলি আমার আছে। তো জব অপরচুনিটি কার্ডের যেটা বলছিলাম, এখানে পয়েন্ট ভিত্তিক। হ্যাঁ 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 হ্যাঁ, সেই পয়েন্টটা কেমন? পয়েন্টটা হচ্ছে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি দক্ষতা এবং জার্মান ভাষা শিক্ষা, এগুলির প্রত্যেকটার হুম, উপরেই পয়েন্ট আছে। তো এই জি জি। পয়েন্ট গুলি সর্বনিম্ন যদি কারো 6 পয়েন্ট হয়, তো সেক্ষেত্রে সে আবেদন করতে পারে। আচ্ছা আচ্ছা, ভাই আপনাকে এখানে একটু থামাই 6 পয়েন্টের জায়গায়। শুধু দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, যারা এইমাত্র যুক্ত হয়েছেন তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, লাইভটি অন্যের উপকারের স্বার্থে আপনারা একটু সহযোগিতা করতে পারেন, তা হলো লাইভটি শেয়ার করে দিতে পারেন। আর যার যে মতামত, এই অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত ব্যক্ত করতে পারেন, সেটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, যার মনে যেভাবে মতামতটা দিতে পারেন। আরেকটা বিষয় ছিল, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। অলরেডি যারা যারা কমেন্টস করছেন, আপনাদের সবার কমেন্ট আমরা একটা সময় লাইভটি শুনতে থাকুন বা দেখতে থাকুন। একটা সময় আমরা সবার কমেন্ট গুলো নাম বাই নাম আমরা প্রত্যেকের কমেন্ট গুলো পড়ে পড়ে শোনাবো এবং সবাইকে জানিয়ে দেবো যে আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের কে কে কমেন্টস করছিলেন বা কে কে যুক্ত হয়েছিলেন, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিব। কমেন্ট করতে থাকুন, সিদ্ধান্ত দিতে থাকুন, মতামত জানাতে থাকুন এবং যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নটিও করে রাখতে পারেন। জি ভাই, তাহলে জব অপরচুনিটি কারোর জন্য 6 পয়েন্ট লাগবে, সে 6 পয়েন্টটা কিভাবে কিভাবে একটু যদি বিস্তারিত বলতেন। এখানে মূলত বয়সের উপরে পয়েন্ট আছে। জি। বয়স কম হলে পয়েন্ট বেশি থাকে, বয়স বেশি হলে পয়েন্ট কমে। আচ্ছা শিক্ষাগত আচ্ছা, এইখানে যোগ্যতার একটা উপরে পয়েন্ট থাকে। পয়েন্ট। জি জি। শিক্ষাগত যোগ্যতার উপরে পয়েন্ট থাকে। জি এরপরে আপনার অভিজ্ঞতার যদি থাকে, স্কিল, তো সেটার উপরে জি। পয়েন্ট থাকে। জি জি। তো এই সবগুলি বিবেচনা করে এখানে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যায় এই পয়েন্টটা, যে ক্যান্ডিডেট তাকেই এটা ওই ওয়েবসাইটে ঢুকে তাকেই এটা ওইখান থেকে পয়েন্ট গুলো নিরূপণ করতে হবে। আর এই জব অপরচুনিটি কার্ডের জন্য কি এটা নিজেরাই অ্যাপ্লাই করতে হবে, নাকি হ্যাঁ, যে কোনো একজন এক্সপার্ট বা অন্যরা দিয়ে যদি আমি এটার প্রসেসিংটা করাই, সমস্যা হবে হবে কিনা? অ্যাকচুয়ালি আসলে এক্সপার্ট দিয়ে করানো যায়, তবে যে আবেদনকারী এখানে, আবেদনকারীর ভয়ের কিছু নাই যে তার জি জরিমানা জি। হবে বা তার একটা ভুল হলে তার একটা কেস হয়ে যাবে, এমন ভয়ের জি কিছু জি। নেই। সেই জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা। আবেদনকারী যদি নিজেই এখানে ঢুকে সবকিছু মানে ট্রাই করে বা চেষ্টা করে, সেটাই বেটার। আর আপনি আচ্ছা জানেন আচ্ছা। যে কোনো এক্সপার্ট বলতে আমরা যেটাকে বুঝি এজেন্ট বা কোনো রিক্রুটিং অফিসের মাধ্যমে যদি যান, সেক্ষেত্রে তো আপনার মানে খরচ লাগবে। আপনাকে তো জি জি তারা জি। একটা চার্জ করবে। আর আপনি যদি নিজের কাজটা নিজে করেন, তাহলে কোথায় হচ্ছে না আপনি সেটা বুঝতে পারবেন। আর জি জি জি। আপনি যদি মানে কোনো এজেন্ট বা কোনো রিক্রুটিং অফিস বা আপনি কনসালটেন্সি ফার্মের মাধ্যম দিয়ে যান, জি সেক্ষেত্রে তাদের বিশ্বাসযোগ্যতার ব্যাপার-স্যাপার থাকে অনেক সময়। যদি তারা জি। আম মানে অথেন্টিক না হয়, অ্যা জি কারণ এদের মধ্যে ভালো এবং মন্দ সবগুলিই আছে। জি। জি অনেক জি। সময় শোনা যায় যে অনেকেই প্রতারণার শিকার হইছে। জি জি। টাকা পয়সা নিয়ে ঘুরাচ্ছে, কোনো তার সদুত্তর মানে দিচ্ছে না। তার তার মানে তার মানে জেনে শুনে ভালো একটা জায়গায় বা যে কোনো একজন এক্সপার্ট দিয়ে প্রসেসিং করতেও পারেন আপনারা। তার জন্য আপনার অর্থাৎ জব অপরচুনিটি, হ্যাঁ, তার মানে জার্মানে যাওয়ার জন্য আপাতত সহজ ২ টা পন্থা হলো স্টুডেন্ট ভিসা আর হচ্ছিল জব অপরচুনিটি কার্ড ভিসা বলে যাকে, তাই না? তাহলে আমরা জি। সে আরো আরো কামরুজ্জামান আরো সাহেব ২ টা ভাইকে আরো ২ জি আরো ২ টা তো পুরান ভিসা ক্যাটেগরি, সে আরো ২ টা তো জি রয়েই গেছে, যেটা দিয়ে অনেক বাংলাদেশী ভাই বোনেরা অলরেডি আসছে। সেটা তো আপনি জানেন হয়তোবা, যে যেটা বলছিলাম যে জব জি ভাই। সিকার ভিসা ও হাউস বিল্ডিং ভিসা। হ্যালো। শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যালো। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আপনি কথা কথা শুনতে কি পাচ্ছেন? শোনা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, বলেন।
হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? ওকে, আমরা যে জি ভাই, বিষয়ে শুনতে আলাপ পাচ্ছি, শুনতে করছিলাম। পাচ্ছি। হ্যাঁ, কি বিষয়ে কথা বলছিলাম যেন আমরা? যে হাউস বিল্ডিং ভিসা, হাউস বিল্ডিং ভিসা এবং জব সিকার ভিসা আর স্টুডেন্ট ভিসা। মূলত ৪টা ভিসা হচ্ছে, ৪টা ক্যাটাগরির ভিসা হচ্ছে একটু পপুলার, যে স্টুডেন্ট ভিসা, আপনার জব সিকার ভিসা, হাউস বিল্ডিং ভিসা এবং অপরচুনিটি কার্ড ভিসা। হুম, জি জি, বলেন বলেন। আমি মনে হয় সাউন্ডটা একটু, আপনার সাউন্ডটা একটু কম আসতেছে। আমার সাউন্ডটা কম আসতেছে? জি, শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। জি বলেন। তো আমার মনে হয় যে অপরচুনিটি কার্ড সম্পর্কে বিস্তারিত আমি বলছি, এরপরেও যদি কোনোটা বাদ যায় দর্শকদের প্রশ্ন উত্তর থাকে তখন বলা যাবে হয়তো। জি, তো আহ, সাউন্ড আসছে না। একটু ডিস্টার্ব হয়ে গেল। হ্যাঁ, এখন কিন্তু এখন সাউন্ড শোনা যায় আসছে। না? হ্যাঁ, এখন শোনা যায়। আচ্ছা, তো সুদর্শক মন্ডলী, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, সাউন্ডটা হয়তো ইকো হচ্ছে। আম, আচ্ছা, এখন সাউন্ড ঠিক আছে? জি, সাউন্ড ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কামরুজ্জামান ভাই, আমার কথা শোনা যায় এখন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তো দর্শক মন্ডলী, আমরা জার্মানি বিষয়ে আলোচনা করছিলাম। যারা প্রশ্ন করছেন অলরেডি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদেরকে বাহবা দিচ্ছেন বা উৎসাহিত করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এইমাত্র শেষ করলাম জার্মানিতে কোন কোন বিষয়ে যাওয়া যায়। প্রথমত দুইটা বিষয় নিয়ে আমাদের জনাব কামরুজ্জামান ভাই আলোচনা করেছেন। তা হচ্ছে হলো একটা হচ্ছে হলো জব অপরচুনিটি কার্ড এই বিষয়ে, আর একটা হচ্ছে স্টুডেন্ট বিষয়। জব অপরচুনিটি কার্ডে আপনারা যেতে গেলে মিনিমাম এসএসসি পাস লাগবে, এবং শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বিভিন্ন পারপাসে 6 পয়েন্ট লাগবে। সেই 6 পয়েন্ট কি কি আমরা ডিটেলস দিয়ে দিব আমাদের কমেন্ট বক্সে। তো কামরুজ্জামান ভাই, জি, ধরেন একজন যখন জার্মানের জন্য টোটালি সে জব জব অপরচুনিটি কার্ডে গেল, সেটা তো দেখা যাবে ওইখানে গিয়ে সম্ভবত সে তাকে বোধহয় 1 বছরের লিমিটেশন দেওয়া হবে, যে 1 বছরের মধ্যে সে কোনো কোম্পানি খুঁজে তারপর সেই কোম্পানিতে গিয়ে কাজ হয়তো নেওয়ার পরে তারপর বাদ বাকি ডকুমেন্টস করতে পারবে। বিষয়টা কি এমন? জি, ঠিকই ধরেছেন আপনি। হ্যাঁ। যে জি জার্মানিতে সে আসবে, আসার জি পরে সে এখানে ল্যান্ড করার পরে হচ্ছে সে একটা জব খুঁজবে। খোঁজার পরে সে যদি জি সেই জবে জয়েন করে, তো তার ভিসাটা জি। কন্টিনিউ হয়ে যাবে তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার বিষয়টা যদি আদারওয়াইজ সে যদি কন্টিনিউ, জব ম্যানেজ না করতে পারে তবে তাকে হোম কান্ট্রিতে ফেরত যেতে হবে। ফেরত যেতে হবে। আচ্ছা, যদি ফেরত যেতে হয় তাকে, যদি তাকে ফেরত যেতে হয়, তাহলে এই যে সে 1 বছরে যে থাকলো এখানে, সে ওই যে একটা অ্যাকাউন্ট, ব্লক অ্যাকাউন্ট করলো, যে অ্যাকাউন্টে সে $12,000 বা যে 12 মাসের খরচ রাখবে, সেখান থেকে তো সে খরচটা বহন করবে, তাই জি, না? জি, প্রত্যেক মাসেই তো হচ্ছে সেখান থেকে সেখান টাকা থেকে তুলে খরচটা নিতে বহন পারবে, করবে। নিয়ে সে হ্যাঁ, খরচ করতে এখন পারবে। কথা হচ্ছে হলো যারা যাবে আসলে কি ওইখানে কি সচরাচর সহজে কাজ পাওয়া যায়, বা এরকম কি রিটার্ন আসতে হয়, নাকি মূলত কাজ পাওয়া যায়, সে থাকতে পারে? না, মূলত যারা এখন পর্যন্ত আসছে, আমরা চিনি অনেককেই। আমাদের জি ছোট ভাই ব্রাদার অনেকেই আসছে, যাদেরকে আমরা অনেককেই চিনি। জি। তাদের কাউকেই ফেরত যাইতে হয় নাই, কারণ কাজের চাহিদা আছে। অ্যা যাক আলহামদুলিল্লাহ। তার এখানে চাকরির মার্কেটটা অনেক বড় মার্কেট। বিশেষ করে স্কিল জি জি ওয়ার্কার যারা, আ জি জি। তাদের জন্য তাদের ফেরত যাওয়ার কোনো কারণ নেই। হুম, হুম। তার মানে তার মানে শুধু দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে ছোট করে একটু ক্লিয়ার করে দিই। আমাদের সম্মানিত অতিথির বিস্তারিত আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে হলো জার্মানিতে আমরা এখন আলাপ করতেছি জব অপরচুনিটি কার্ড নিয়ে, অর্থাৎ এটা 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 এক ধরনের ভিসা। আপনাকে 1 বছরের ভিসা দেওয়া হবে,
সে ১ বছরে আপনাকে জার্মানে গিয়ে কাজ খুঁজে বের করে তারপর আপনার স্থায়ীভাবে বাদ বাকি ডকুমেন্টস তৈরি করতে হবে। এই ১ বছরের খরচের জন্য জার্মান সরকার একটা ব্লক অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট করে দিবে। সে অ্যাকাউন্টে আপনার $১২,০০০ বা যেটাই যে অ্যামাউন্টই হোক, যখন যেভাবে রাখতে হয় সে অ্যামাউন্টটা রাখতে হবে। এই জন্যই রাখতে হবে যে জার্মান সরকার মনে করে যে এই ১ বছর যে আপনাকে ভিসা দিল, যদি আপনি কাজ না পান তাহলে এখান থেকেই আপনাকে ভেঙে ভেঙে খেতে হবে বা চলতে হবে, এখান থেকে খরচটা বিয়ার করতে হবে। আর যদি আপনি এর মধ্যে কাজ পেয়ে যান তাহলে তো আপনি বাদবাকি টাকা আপনার রয়ে গেল। এখন আমি আমাদের সম্মানিত অতিথির কাছে জিজ্ঞাসা করছিলাম যে আমি যদি এইভাবে যাই, যদি আমার ভিসাটা এইভাবে হয়ে যায়, ওইখানে যাওয়ার পরে আমি কাজ কি সচরাচর পাওয়া যায় কিনা বা কাজের চাহিদাটা কেমন, বা উনি এক কথায় বলছেন যে যারা স্কিল ওয়ার্কার তাদের জন্য কাজের কোনো অভাব নেই। তো আমরা যখন যে দেশে যাওয়ার জন্য চিন্তা করব, আমরা আগে বুঝবো যে সেই দেশে কোন ধরনের কাজ আছে। আমি সেই ধরনের কাজগুলো শিখে যাওয়ার জন্য চেষ্টা করব, তাহলে আমাকে আর হাহাকার করতে হবে না। বিষয়টা কিরকম ভাইজান? জি, আপনি ঠিকই ধরেছেন যে স্কিল ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কার। তো স্কিল ওয়ার্কারদের জন্য আসলে সব জায়গায় শুধু জার্মানি নয়, পুরা ইউরোপেই স্কিল ওয়ার্কারের চাহিদা রয়েছে। স্কিল ওয়ার্কার তাদের অনেক শর্ট জি আছে, তাদের স্কিল ওয়ার্কার লাগবে। তারা জি বিভিন্ন জি দেশ জি। থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে স্কিল ওয়ার্কার হায়ার করে। আর হ্যাঁ স্কিল হ্যাঁ হ্যাঁ। ওয়ার্কারের যে ভিসা ক্যাটাগরি, সেই স্কিল ওয়ার্কারও কিন্তু আলাদা ভিসা ক্যাটাগরিতেও সে ওয়ার্ক ভিসাও কিন্তু সে আসতে পারবে জার্মানিতে। আহ, তার মানে কিন্তু তার মানে সেক্ষেত্রে আবার যারা তার মানে তার সনদপত্র থাকতে হবে। স্কিল সে যে বিষয়ের স্কিল হ্যাঁ, সেই বিষয়ে তার সনদপত্র থাকতে তার হবে। সনদ কিন্তু থাকতে অপরচুনিটি হবে। কার্ডে হ্যাঁ আসলে তার সেই হ্যাঁ হ্যাঁ সনদপত্র লাগবে না। হ্যাঁ, সার্টিফিকেট অর্থাৎ হলো লাগবে না। জব, যেটাকে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলি আমরা। ওইটা তো একটা পয়েন্ট আছে, টোটাল 6 পয়েন্ট বোধহয় না, এইভাবে ভাগ করা। এক্সপেরিয়েন্স তো আরেকটা বিষয় যে একজন হ্যাঁ। কিন্তু আপনি যে স্কিল হন তো সেটার একটা একাডেমিক ব্যাপার থাকে যে আপনি কোথায় থেকে জি জি এটা জি। শিখেছেন। আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পারছি। যেমন আপনি তার মানে ড্রাইভিং করেন, তো ড্রাইভিং তো আপনি জি কোথাও থেকে শিখেছেন। তো কোথায় থেকে শিখেছেন, কতদিনের কোর্স ভাই করছেন? আপনারা, সাউন্ড হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাউন্ড ঠিক এখন ঠিক আছে? আছে, সাউন্ড ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে, বলেন। তো হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে তো আমরা, জি জি ওয়ার্ক এক্সপিরিয়েন্স একটা বিষয়। ওয়ার্ক জি এক্সপিরিয়েন্সটা অনেক সময়, তো আপনি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, সেটা তো সেই সার্টিফিকেটটা তো এখানে ইলিজেবল না, গ্রহণযোগ্য নাও হইতে পারে। জি 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 জি। কারণ আচ্ছা। সেটা তো আপনি তো বানাইতেও পারেন সেই সার্টিফিকেটটা, যে রাইট রাইট এটা আপনার রাইট। একটা প্রতিষ্ঠানে বলল যে সে আমার প্রতিষ্ঠানে ছিল 6 মাস, 1 বছর, 2 জি বছর জি জি জি। চাকরি করছে। তার মানে, কিন্তু আপনি তার মানে কোথায় আমরা থেকে সেই জিনিসটা জি শিখছেন এবং সেইটা সরকার অনুমোদিত কিনা। জি না জি জি। জি, জি। তার মানে আমার যদি প্রপার ডকুমেন্টস আমি শো করতে পারি তাহলে আমার জব অপরচুনিটি কার্ডের ভিসা যেটা নিয়ে আমি জার্মানি যেতে পারবো, যাওয়ার পরে সেই সমস্ত ডকুমেন্ট যদি আমার লিগেল হয় তাহলে আমি অনায়াসে এবং দক্ষ কর্মী যদি আমি হয়ে থাকি অবশ্যই আমি জার্মানি কাজ পাবো, আমাকে 1 বছর পরে ফিরে আসতে হবে না। অর্থাৎ না, ফিরে আসতে জার্মান হবে সরকার না। তো আমাকে 1 বছরের জন্য ট্রাই করাবে যে আমি 1 বছরের মধ্যে কোনো কাজ পাই কিনা, জি, তাই জি, না? এক্সাক্ট। যদি আমি সে 1 বছরের মধ্যে কাজ না পাই তাহলে আমাকে রিটার্ন আসতে হবে, ব্যাক, অর্থাৎ বাধ্যতামূলক। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে 1 বছরের মধ্যে কাজ খুঁজে পাওয়া সম্ভব কিনা। আপনি বলছেন যে দক্ষ কর্মীর জন্য 100% সম্ভব, তাই তো? জি, জি। তো ভাই এখন প্রশ্ন হলো যে আমি কাজ যদি খুঁজে পাই, আমার মিনিমাম স্যালারি কত হতে পারে জার্মানি, বাংলা টাকায় জার্মানিতে কত হবে আর বাংলা টাকায় কত, বা অর্থাৎ তো এটা আসলে জার্মানের বেসিক ডিউটি গুলো মিনিমাম কত স্যালারি আসার নন সম্ভাবনা স্কিল আছে? কাজগুলি যেটা জার্মানিতে বর্তমানে সর্বনিম্ন বেতন স্কেল আছে, সেটা হচ্ছে আপনার 160 ঘন্টায় আপনার 2400 ইউরোর মতন। 2400 ইউরো 2400 ঘন্টা বর্তমান বাংলা, থেকে ট্যাক্স কাটার ডলার তো পরে আপ ডাউন করে, বর্তমান বাংলাদেশ টাকায় কত হতে পারে? ধরেন যে 140 বা 142, 43 দিয়ে গুণ করেন। কারণ এর ভিতর থেকে তো আবার ট্যাক্স কাটা হবে, তার প্রায় 1700 কে গুণ করেন, 1700 আচ্ছা গুণন কত, 140, 143 দেন। কত আসতে পারে? আহ, প্রায় 2 লাখ, 2 লাখের উপর, তাই না? ওইভাবে আসলে দেখি নাই। 1700 ধরেন 140 দিলাম, 4 7 28, এটা জি। ট্যাক্স কাটার পরে 2,40,000 মতো। এটা কি বেসিক ডিউটি করার পরে মূল? এটা বেসিক, জি। হ্যাঁ, তার মানে একজন দক্ষ কর্মী
বা না, যদি সে বেসিক, দক্ষ মানে এখান থেকে শুরু, এখান আচ্ছা থেকে এখান থেকে শুরু। শুরু, দক্ষ দক্ষ প্রথম কর্মীদের স্টেজ জন্য একবারে আরো ধরেন যে একবারে সর্বনিম্ন, বেশি। সর্বনিম্ন যে যে বেতনটা জার্মান সরকার দিতে বাধ্য এক কথায়, তাই না? যে এর নিচে না বেতন মানে দিতে পারবে সর্বনিম্ন না এখান থেকে একজন শুরু, শ্রমিককে। ব্যাপারটা এমন। জি জি। তার মানে, তার মানে যদি 2400 ইউরো পায়, আদারওয়াইজ খরচ খরচা বাদ দিয়ে তার 1700 ইউরো টিকবে, সে অনুযায়ী বাংলা হ্যাঁ, টাকা প্রায় 1700 এর আশেপাশে, 1700, হ্যাঁ আশেপাশে, 1750, যাই হোক আমরা আমরা ধরে নিলাম আর কি 1700। তো 1650। 1700 যদি এটা হয় আপনার তাহলে সে অনুযায়ী, জার্মানিতে ট্যাক্স ক্যাটাগরি আছে, 6টা ক্যাটাগরির ট্যাক্স ক্যাটাগরি আছে। হ্যাঁ। তো জি এখানে সিঙ্গেল থাকলে, পরিবার থাকলে আরো নানাবিধ জি ব্যাপার স্যাপার আছে, এর উপরে ট্যাক্স কাটে। তো সেইগুলো কাটার পরে এরপরে আপনার মেডিকেল আছে, ইন্স্যুরেন্স আছে, হ্যাঁ? কাটার পরে জি এটা জি জি এইরকম থাকে, এর আশেপাশে থাকে। জি জি। তার মানে এই অ্যামাউন্টটা বেশিরভাগ থাকে আর কি। এটা হলো হুম, বেসিক 8 ঘন্টা ডিউটি করে, মাসে 160 ঘন্টা ডিউটি করার পরে, তার মানে সাপ্তাহিক 2 দিন বন্ধ, 5 দিন হলো ওয়ার্ক টাইম, তাই না? আর এই 5 দিনে জি জি। প্রতিদিন 8 ঘন্টা করে ডিউটি, 5 8 40, আর এই 40 রে 4 সপ্তাহে গুণ দিলে 160 ঘন্টা হয়। 160 ঘন্টায় বাংলা টাকায় অর্থাৎ জার্মানিতে ইউরো আপনার বেতন দিবে 2400, এর এখন মধ্যে হয়তো ট্যাক্স মাক্স কেটে। 143 টাকার মতন আছে, তাতে আপনার 2 লাখ হ্যাঁ হ্যাঁ, 40,000-এর মতন, 40,000-এর মতন হয়। এটা আপ ডাউন করে। আসবে আসবে আসবে। এটা হলো প্রথম স্টেজের বেতন, একবারে সর্বনিম্ন বেতন যদি আমরা ধরি এটা। আচ্ছা আর ভাইজান, হুম। ওভার টাইমটা কেমন? মানে প্রত্যেক কোম্পানিতে তো ওভার টাইম থাকবে না, এটা হলো বেসিক, একজন ব্যক্তি এটা হ্যাঁ, সেভ করে জার্মানিতে সে বাংলাদেশে পাঠাতে পারে। ওভারটাইম বলতে কি, আমি যেটা আপনাকে বলে রাখি, যে জার্মানিতে জি। একটা মিনি জব বলে একটা শব্দ আছে, মিনি জব মানে ছোট চাকরি। হ্যাঁ হ্যাঁ তো এই হ্যাঁ। ফুল জব, ফুল টাইম জব, এটা ধরেন 160 ঘন্টা ফুল টাইম জব করার পরেও কারো যদি হুম পর্যাপ্ত সময় থাকে, সে কিন্তু আপনার একটা মিনি জব করতে পারবে। হুম যেটা ধরেন যে সপ্তাহে 4 দিন, মানে মাসে 4 দিন, হুম সপ্তাহে হুম, 1 দিন করে, মাসে 4 দিন, তখন 4 শনিবার করলো সে, 4 8 32 হ্যাঁ হ্যাঁ ঘন্টা করলো বা 40 ঘন্টা করলো, যে টাকাটা ট্যাক্স দিতে হয় না মিনি জবের। হুম। তো এর আচ্ছা আচ্ছা বাইরেও আচ্ছা। সে আরো জব করতে পারবে। জি জি জি। তার মানে, তার মানে যদি একজন সে মিনিমাম ওভারটাইম গুলো পায়, তাতে তাতে কি বাংলাদেশি টাকায় 3 সাড়ে 3-এর মতো সে পাঠানো সম্ভব কিনা? এইটা মূলত এখানে আবার আপনার খরচের বিষয়টা ধরতে হবে। যখন সে ইনকাম করবে, জি। তখন তার এখানে তো থাকা খাওয়ার খরচ আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো এখানে ধরেন অবশ্যই। যে থাকতে খাইতে 400 600, তার 700 800 টাকার মতন, 800 ইউরোর মতন তার খরচ হয়ে যাবে প্রতি মাসে। আচ্ছা মানে আচ্ছা। মিনিমাম, ভাইজান, যদি ফ্যামিলি শাহিন ভাই, নিয়ে আমি মানে। জি। কামরুজ্জামান ভাই, আমি আপনাকে এখানে একটু প্রশ্ন করি ধারাবাহিকতা বজায় রাখার জন্য। যদি একজন, আমরা বেসিক স্যালারি সে নিয়ে আলাপটা বেশি করব, ওভার টাইম তো আসলে কোম্পানি ভেদে, কোনো কোম্পানিতে ওভার টাইম থাকতেও পারে, কোনো কোম্পানিতে ওভার টাইম নাও থাকতে পারে, আবার হুম, থাকতেও পারে, হ্যাঁ আবার কম বেশি হতে পারে, সেজন্য আমরা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমরা বলা সম্ভব হবে না, তবে আমরা জি, জি, বেসিক স্যালারি থেকে আমরা আলাপ এক্সাক্ট। আলোচনা করব। হ্যাঁ, তো বেসিক স্যালারি যদি আমি 2,40,000 45 ট্যাক্স ট্যাক্স ভ্যাট কাটার পরে হাতে পাই, হাতে পাওয়ার পরে এবার জার্মানিতে যেমন আমাদের কোরিয়াতে থাকা খাওয়া মালিকই দেন, এক প্রকারের, এই টাকাটা আমাদের বিয়ার করতে হয় না, সামথিং কিছু বিয়ার করতে হয়, সেটা ধরা চলে না। তো সেই জন্য আমাদের মূল টাকাটা একরকম সেফই থাকে, পুরোটাই থাকে বলা যায়। তো সেই হিসাবে জার্মানে কোন ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থাটা কি মালিক ব্যবস্থা করে, না, নাকি এটা এখানে নিজেকে ব্যবস্থা করতে হয়? যেগুলি আপনার ধরেন যে একটু স্কিল ওয়ার্কার, তাদের তো অনেক বেতন বেশি, 3,000 4,000। আপনি জানেন ব্লু কার্ডধারীদের 4,500 ইউরো বেতন। হ্যাঁ হ্যাঁ। তো ব্লু কার্ডধারী যারা মানে কি বলে যে স্কিল ওয়ার্কার, অ্যাকচুয়ালি স্কিল ওয়ার্কার যারা, জি 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 তাদের তো জি বেতন ধরেন 4,500 ইউরোর মতো। তো তাদের জি ব্যাপারটা যে সর্বনিম্ন এই হিসাব দিয়ে তাদের ব্যাপারটা ইয়ে করা যাবে না, আইডেন্টিফাই করা যাবে না। এটা জি হচ্ছে জি জি। আমরা গড় ধরি, যে কাজগুলি ধরেন যে আপনার একটু অড কাজ, যে কাজগুলি জার্মানির লোকজন করতে চায় না, বিভিন্ন ফরেনাররা করে, সেই কাজগুলির বেতন এই টাইপের। আহ, আর কিন্তু সাধারণত, থাকা হ্যাঁ, খাওয়ার যে ব্যাপারটা থাকা বলছিলেন খাওয়ার যে প্রশ্নটা করছিলাম। জি। ধরেন যে 200 ইউরোর মতন খাওয়ার টাকা লাগে, এবং থাকতে গেলেও ধরেন 400 ইউরোর মতন লাগে, জি। নর্মাল। আর যদি আপনি অ্যাপার্টমেন্ট নিয়ে থাকেন, সাধারণত আমরা যেটা করি যে 2 3 জনে মিলে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকি, তো সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা। খরচটা একটু কম হয়।
জি 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 জি। অথবা ধরেন যে যেটাকে বলে সাবলেট আমি থাকে, আমি আমি সাবলেট আমি থাকে আরেকটি আমি আমি কোম্পানি। অত ডিসক্রিপশন যাব না, অত বর্ণনায় যাব না। আমি জাস্ট আপনার থেকে শুনতে চাই, যেহেতু আপনি নিজে একজন প্রবাসী, আপনার থাকা খাওয়া কত খরচ হয়? আসলে এটা থাকা এটা খাওয়া কত খরচ হয় এটা ছয় ব্যক্তির উপর নির্ভর করে, কিন্তু 6 থেকে 8 মিনিমাম যেটা। ইউরোর মধ্যে ধরতে হয় আমাদেরকে, যে 600 থেকে সর্বনিম্ন 600 থেকে 800 এর মধ্যে খরচ হয় প্রতি মাসে। আচ্ছা, ৬০০ থেকে ৮০০ যদি খরচ হয়, তাহলে ওইদিকে আমি মানে ভ্যাট ট্যাক্স কাটা করে যদি ৭০০ পাই, তার মানে আমার ১,০০০ ইউরো মতো থাকবে একবারে মিনিমাম স্যালারিটা, তাই না? তার মানে জি, আমি, জি, তার মানে ১,২০,৩০ পাঠানো সম্ভব হবে, তাই না? বিষয়টা এমন তো? জি। আচ্ছা আচ্ছা। তার মানে আমরা আমরা সুদর্শক মন্ডলী আপনাদের যদি কাছে ওভারটাইম বিনীতভাবে না অনুরোধ। থাকে, যদি এক্সট্রা চাকরি সে না করে, জি জি বা জি। এক্সট্রা চাকরি তো হ্যাঁ, অনেকেই করতে চায় কিন্তু সবাই তো পায় না। জি জি জি। সুদর্শক মন্ডলী, আমরা আলোচনার এই পর্বে আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের এই লাইভ শোটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন অথবা লাইভ শেষ হওয়ার পরে আপনারা এই শোটি দেখবেন, সবার কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, আমাদের এই শোটি আপনার আপনার শেয়ার করার কারণে আমরা অনেক উৎসাহিত হব, অন্যরা জানতে পারবে, তারা আমাদের সঙ্গে তারা আমাদেরকে উৎসাহিত করতে পারবে। উৎসাহিত করার জন্য এবং অনুষ্ঠানটি কন্টিনিউ করার জন্য, আমাদেরকে উৎসাহ প্রদানের জন্য আপনারা অবশ্যই অবশ্যই লাইভ শোটি শেয়ার করে দিবেন, এটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ যদি আপনারা শেয়ার না করেন, আমরা এই এই সামান্য কিছু সংখ্যকের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। আমরা চাই না যে আমরা সামান্য কিছুর মধ্যে সীমাবদ্ধ থাকলে আপনাদের সহযোগিতায় অন্যরা জানতে পারবে আর একটা ভালো তথ্য এবং নিউজ যা অন্যকে শেয়ার করার করলে যেভাবে অন্যরা উপকৃত হবে, সেভাবে আপনারাও তৃপ্তি পাবেন। তো এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আপনারা আমাদের লাইভ শোটি সব শেয়ার করে দিবেন। আর যাদের কোনো প্রশ্ন থাকবে বা যে যেই প্রশ্ন করতে চান অথবা যে যেই কোনো মতামত জানাতে চান অনুষ্ঠানের ব্যাপারে, সেটা হোক নেগেটিভ হোক হোক পজিটিভ, হোক কোনো প্রশ্ন, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে রাখতে পারেন, অথবা কমেন্ট বক্সে আমার আজকের এই অনুষ্ঠানের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই লিঙ্কে প্রবেশ করে সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন, অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। তো সুদর্শক মন্ডলী, আমরা জার্মানে যাওয়ার পদ্ধতি কিভাবে, কিভাবে জার্মান যাওয়া যায়, সেখানে বেসিক বেতন কেমন, সেখানে কাজ পাওয়া যায় কিনা, সেখানে থাকা খাওয়ার খরচ কেমন, আমরা এই পর্যন্ত আলোচনা শেষ করেছি। জি কামরুজ্জামান ভাই, এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশিরা মূলত সেখানে কি কি ধরনের কাজ করে থাকে আপনার চোখে, বা আপনার যে সমস্ত বন্ধু বান্ধব আছে, আপনি সহ অন্যান্যরা মূলত কি কি ধরনের কাজ সেখানে করে করে থাকেন আপনারা? আর একটা সুদর্শন মন্ডলী, আপনাদের কাছে আরেকটা বিন্দু অনুরোধ জানাচ্ছি, আপনারা যারাই কমেন্টস করছেন, সেটা হোক আমার শুভাকাঙ্ক্ষী হোক আমার শত্রু, আপনারা যারাই কমেন্টস করবেন, প্রত্যেকের কমেন্টস এর উত্তরেই আমি আপনাদেরকে পড়ে শোনাবো এবং নাম ধরে ধরে শোনাবো। সে পর্যন্ত একটু অপেক্ষা করবেন, আমরা অনুষ্ঠানের ধারাবাহিকতার স্বার্থে এখনই কমেন্ট বক্সে নজর দিচ্ছি যদিও, কিন্তু কমেন্টস বক্সে যে আপনারা কমেন্টস গুলো করছেন সেগুলো আমরা এখন পড়ে শোনাতে পারছি না। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা কমেন্টস বক্সের সেইগুলো শোনাবো আপনাদেরকে। এখন আমরা কামরুজ্জামান ভাইয়ের কাছে আবারও ফিরে যাব। জি কামরুজ্জামান ভাই, তাহলে আপনাকে প্রশ্ন করছিলাম যে আমাদের বাংলাদেশি যে ভাইয়েরা ওইখানে অবস্থান করছেন, যে সমস্ত ভাইয়েরা জার্মানে আছেন, তারা কি কি ধরনের কাজ করে থাকেন, আমাদের কোন কোন কাজগুলো বাংলাদেশি তারা করেন? ভাই বোনেরা সাধারণত যারা স্টুডেন্ট ভিসায় আসছে